আমার গলায় পোষ মারি আর গলার ভিতরে কুবাই। মানিকগঞ্জের জমি সংক্রান্ত অভিযোগ শুনানিকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তদন্তে তা মিলেছে একের পর এক অসঙ্গতি। উঠে এসেছে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় ওসির বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। সিঙ্গারের চান্দহর গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বাদীপক্ষ অভিযোগ তোলে স্থানীয় এসআই ও ফোর্স নাকি প্রতিপক্ষকে জমি দখলে সহায়তা করেছেন। তবে অভিযোগ শুনানির দিন অতিরিক্ত পুলিশ সুপার উভয় পক্ষের বক্তব্য ধৈর্যের সাথে শোনেন। শুনানি কক্ষে বাদীপক্ষ বারবার প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করলেও মামুন কোনো উত্তেজনা ছাড়াই সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করেন। শুনানি চলাকালে বাদীপক্ষের সদস্য পারুল গোপনে ভিডিও ধারণের চেষ্টা করলে নিয়ম অনুযায়ী তার মোবাইল জব্দ করে পুলিশ। আইন প্রশাসনের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ ছিল, আর সেই প্রেক্ষিতে আমাদের উভয়কে সেখানে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয়েছিল। আমরা সেখানে যাওয়ার পরে তারা আইন প্রশাসনের বিরুদ্ধে কথা বলছিল এবং আমাদের জায়গা জমি নিয়ে একটা ঝামেলা ছিল, সেই ব্যাপারে আগে কথা বলছিল। আর আব্দুল আল মামুন সাহেব উনি অনেক ধৈর্য সহকারে আমাদের কথাগুলো অনেকক্ষণ যাবৎ শুনছিল। শোনার এক পর্যায়ে সে আমাদের বলল যে আপনারা 7 দিনের সময় নেন, আপনার পক্ষ থেকে আপনি সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবেন, আপনার পক্ষ থেকে আপনি সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবেন। উভয়ের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যদি আপনারা যদি প্রমাণ করতে পারেন যে পুলিশ প্রশাসন অভিযুক্ত, তাহলে আমরা এটা পর্যাপ্ত স্টেপ নেব। এর মাঝখান দিয়ে ওদের একজন ফ্যামিলি মেম্বার পারুল উনি মোবাইলে ভিডিও করছিল। তো এসপি সাহেব এক পর্যায়ে ভিডিওটা দেখার পরে মোবাইল নিয়েছিল, তার মোবাইলও নিয়েছে, তার ফ্যামিলি সবার, আমাদের আমরা 2 ভাই বোন সেখানে ছিলাম, আমাদের মোবাইলটাও নিয়েছে। আর এরা আর আমরা একই রুমে ওয়েটিংয়ে ছিলাম। উপস্থিতদের ভাষ্য, সেদিন শুনানি কক্ষে কোনো অপেশাদার আচরণ বা বেআইনি কর্মকাণ্ড ঘটেনি। পরবর্তী অভিযোগপত্র, মানবাধিকার সংস্থায় পাঠানো রিপোর্ট এবং আদালতের বয়ান বিশ্লেষণেও পাওয়া যায় বড় ধরনের অসঙ্গতি। স্থানীয়দের দাবি, রহিম খাঁ দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। পুলিশের বিরুদ্ধে তার দেওয়া অভিযোগ তার ব্যক্তিগত মানসিক অবস্থার সঙ্গে সাংঘর্ষিক। রহিম খাঁ যেদিন গলায় পোষ নিছে, নিজের গলায় নিজে পোষ নিছে, আমরা তখন দোকানে হঠাৎ করে মানুষের চিল্লাচিল্লির আওয়াজ পাইলাম বা মানুষ ছুটাছুটি করতেছে যে কী হয়েছে কেউ বলতে পারে না। হঠাৎ এক সময় জানলাম যে রহিম খাঁ গলায় নাকি পোষ দিছে। তো পোস্ট নেওয়ার পর হাসপাতালের দিকে হয়তো হাসপাতাল নিয়েছিল, শুনলাম অনেকগুলো ছিলি হয়েছে। তো ঘটনা আমরা জানি না পুরোপুরি যে কী কারণে তার নিজের গলায় নিজে পোস্ট দিয়েছে। ঝামেলাটা এটা ও ইচ্ছাগতভাবেই করছে, ওর মানসিক সমস্যা দেখা দিয়েছিল। আমরা প্রতিবেশী, আমরা সবাই জানি, এই দেশের সবাই জানে, গ্রামবাসী সবাই জানে, এটা কারো হাত নাই বিপক্ষের, এটা ইচ্ছাগতভাবেই করছে। স্থানীয় 4 জন সহ রহিম খাঁর মা জানান, রহিমের আচরণগত সমস্যা অনেক দিনের, যার সঙ্গে প্রশাসনের কোনো যোগসূত্র নেই। আমরা এখনো কোনো সুস্থ না, আমরা খাই না, নই না, ঘুমাই না, আমরা এই পর্যন্ত এইভাবেই থাকি। আমাকে বাড়ির পরিবেশ আমাকে সব আমাকে এরকম আমাকে তো মানে দেখে না, কোনোদিন পাগল হয়ে গেছে। রহিম খান আমাদের দোকানের আশেপাশে বাসা, ঠিক আছে। আমরা জানি আমরা 10 বছর দোকান করি প্রায়, ঠিক আছে। উনি 10 বছর আগে থেকে উনি বাইরে গেছিলো, বাইরে থেকে কোনো কারণবশত ওনার মাথাটা একটু মানে হয়ে গেছে, মানে কোনো একটা শক খাইয়ে মাথাটা একটু হালকা একটু মেন্টালিভাবে হয়ে গেছে। উনি দেশে ফেরত দিচ্ছে ওনাকে। দেশে আসার পর থেকে অনেক দিন যাবৎ অসুস্থ, উনি কিছুদিন যাবৎ মানে বাসায় থাকে, ঘোরাফেরা করে আবল তাবলভাবে, আবার প্লাস কিছু মাল টল লইলে সেটা কাঁচা বাজার ব্যবসা করে, মানে ওনার যখন মন চায়, মানে আবার একা একা কথা বলে, আমরা এরকম শুনছি। হ্যাঁ, উনি তো ওখান থেকে আসার পর মানসিক হারিয়ে ফেলেছে। আমরা চিকিৎসাপাত করে জন্য জ্ঞানটা ফিরছে না, তখন ওই যে এসপি সাহেব আইলো, এসপি সাহেব আমার মারলো, এমনি আবল তাবল পেঁচালাচাল পারে। আমরা কই স্বাভাবিক ওষুধ পানি খাওয়া চিকিৎসা করি, পরে এক পর্যায়ে কেউ বাড়িতে না, ও একাই বাড়ি, ও একাই এই কাজটা করে হয়েছে। ঘটনার 6 দিন পর রহিম খাঁ নিজ ঘরে গলায় ছুরি চালান। চিকিৎসায় সুস্থ হওয়ার পর তিনি বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন। নিজেই পরে স্বীকার করেন, ঘুমহীনতা, ভয় ও মানসিক চাপে তিনি নিজের ওপর হামলা করেছিলেন। খাদ্য আমার যায় না, পেটে যায় না, আর আমি ঘুম পারে পাইনি 1 মিনিটও না।
আমি যদি ঘুমের ট্যাবলেট 2টা খাইও, একটা খাইও যে ঘুমার পারার চেষ্টা করি, তাও আমি খাইতে পারি না গো। আমি ঘুমাইতে পারি না, আমি ইয়েও করে পারি না, রাইতে ঘুম পারবেন না। তারপরে আমি খালি যে জমি তো নিয়ে যাইতেছে, তারপরে আমি খালি যে দৌড় পাচ্ছি, এই যে গুলি করতেছে, লাগে গুলি করতেছে। আমার পরিবার যাইতেছে, ওই ডাক দিছে একজনে, লাগে গুলি করে মাইরা লাই দিল। পরে কই তাহলে আমি সবাই মরছে, তাহলে আমি মরলাম। তারপর আমি ওই জায়গায় ভিডিও করছিলাম, রেকর্ড করছিলাম ওই জায়গায়। ঠিক আছে, মিলে এইভাবে 1 মিনিট ঘুম পারে পারিনি, খাওয়াতে পারি, আমি 1 নিলে ভাতও খাওয়াতে পারি নাই। আমি ঘুম পারে পারিনি, খাইছে 3 দিন 4 দিন আমি কিছু করে পারিনি। আমি খালি দৌড়েছি আর লাগলো যে আমার গুলি করতেছে, লাগলো সব আমার পরিবার সব তীর মাইরে লাই দিতেছে গুলি করে। তখন আমি জীবনে রাখব না আমার জীবন। তখন ঘর খিলতে, তখন আমি আমার গলায় পোষ মারি আর গলার ভিতরে কুবাই। বাদীপক্ষের অভিযোগেও দেখা যায় দ্বন্দ্ব, কখনো লাথি, কখনো ধাক্কা, আবার কখনো ঘুষির অভিযোগ, যার কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা ব্যাখ্যা দিতে পারেননি বাদী মনির হোসেন। সুপার কার্যালয়ে যেটা নোটিশ দিয়ে তাদেরকে ডাকছে, ওইটা আমি এই বিষয়ে জানি না, কেন ওটা তো আমার কাজ না। পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের পক্ষ হয়ে এখানে অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের ক্রাইম স্যার আব্দুল আল মামুন স্যার সেখানে তাদের সাথে কথা বলছে। যেখানে পুলিশ সুপার কার্যালয়ের বিষয়, সেটা পুলিশ সুপারের কার্যালয়, ওই বিষয়টা আমি কোনো এ বিষয়ে জানি না। আর আমাদের যেটা বলছেন যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই মামলার যৌক্তিকতা কতটুকু, যেটা একটিও মিলছে না। এখানে ফৌজদারি অপরাধ ঘটেনি, সেখানে তো জমি সংক্রান্তে ফৌজদারি অপরাধ না হলে পারে, উভয় পক্ষে যেখানে জখমপ্রাপ্ত না হলে সেখানে তো আমার আসারই কথা নয়, তাহলে মামলারই কি জন্য প্রশ্ন হবে। আর তারপরে সানোয়ার যিনি, আমি পরে দেখলাম 23/10/2024 সালে তিনি আমার আগের যিনি ওসি ছিল জাহিদুল ইসলাম, তার সময় গ্রেপ্তার হয়ে তিনি ওই এলাকা ছাড়া, আর আমি তারও 6 মাস পরে আমি যোগদান করেছি। তাহলে কিভাবে দেখেন, একটা হাস্যকর। আর ওই এলাকাটা কিন্তু আমার ইয়েতে না, এটা জুরিসডিকশন আমারও না, কিন্তু ওখানে একজন ইন্সপেক্টর আছে। ওই এলাকাটা বিশেষ কোনো মুহূর্ত না হলে আমি কিন্তু যাই না। তো যেখানে আমি 6 মাস পরে যোগদান করছি, যেটা হচ্ছে 23/10/2024 সালে, সেটা হচ্ছে ওই সময় ওসি ছিল জাহিদুল ইসলাম, সেই সময় গ্রেপ্তার হয়ে তিনি এলাকা ছাড়া, আর আমি 6 মাস পরে যোগদান করলাম। তাহলে তিনি যেখানে মামলারও প্রশ্ন না, আর তেনার সাথে আমার কীভাবে আমি তাকে চিনি, বা আমি কী জন্য এখানে মামলার যেখানে প্রশ্ন না, তাহলে এই প্রশ্ন কেন আসবে? এটা অবশ্যই একটা কেউ তাকে ডাইভার্ট করে এই জিনিসটা বলেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। ভালো কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগ না তুলে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের পাশে দাঁড়ানোই নাগরিক দায়িত্ব। আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত 5 আগস্টের পরে বা একটি বিপ্লব এবং অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের যে অবস্থা, সেখানে আমরা দেখছি যে বিগত সময়ে যেমন একটি রাজনৈতিক দলের হয়ে, সরকারের হয়ে পুলিশ অনেক অন্যায় করেছে, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের অত্যন্ত পরিবর্তন হয়েছে, মানবিক হয়েছে। তারপরেও এক শ্রেণীর মানুষ সেই সুযোগটি কাজে লাগিয়ে যারা ভালো কাজ করছে এমন অনেক পুলিশ রয়েছে, তারাও কিন্তু বিব্রত হচ্ছে, অনেক সময় হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে। আমি মনে করি যে আমরা যারা সচেতন নাগরিক রয়েছি, অবশ্যই অন্য অন্যায়কে আমরা মেনে নেব না, প্রশ্রয় দিব না, কিন্তু যারা ভালো কাজ করছে তারা যাতে বিব্রত না হয়, সেটা পুলিশ হোক, সাংবাদিক হোক, যেই হোক, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সরকারি কার্যক্রম চলাকালে অনুমতি ছাড়া ভিডিও ধারণ আইনগত দণ্ডনীয়, যা বিচারিক প্রক্রিয়ায়ও বিভ্রান্তিকর তৈরি করতে পারে, জানান জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী কাজী আলী আহমেদ। অফিসিয়াল কার্যক্রমে চলাকালীন সময়ে কোনো ব্যক্তি তার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো ভিডিও করে থাকে, সেটা যে ভিডিও করবেন সে দোষী, করতে পারেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ভিডিও করা
ঠিক নয়। সকল তথ্য ও তদন্ত বিশ্লেষণায় উঠে এসেছে প্রশাসনের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল অসঙ্গত, ব্যক্তিগত, উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।